ঋণের সুদ মওকুফের বিষয়ে বিবেচনা করবে সরকার। ভিডিও কনফারেন্সে জানালেন প্রধানমন্ত্রী। মন্দা মোকাবেলায় কৃষি জমির পর্যাপ্ত ব্যবহারের নির্দেশ। সাভার গাজীপুরের পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা না মেনেই চলছে কার্যক্রম। রাজধানীর বনানীতে ভেতরে ঢোকার অপেক্ষায় রাস্তায় কর্মীরা। টিসিবির পণ্য কিনতে চট্টগ্রামে ভিড় করছেন মধ্যবিত্তরাও। চাহিদা অনুযায়ী পণ্য না পাওয়ার অভিযোগ। ঢাকায় টিসিবির মাধ্যমে চাল বিক্রির দাবি ক্রেতাদের। করোনার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ভূমিকা পালনে ব্যর্থ দেশের বীমা খাত। নিজেদের কার্যক্রমই অস্তিত্ব সংকটে। সেবার নিশ্চয়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। এবং ভারতের পেট্রাপোল বন্দরে আটকা শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য সহ প্রায় ৫,০০০ ট্রাক। বিপর্যয়ের মুখে আমদানিকারকরা। আশ্বাসী সার। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবাইর ফয়সাল। ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদ মওকুফের বিষয়ে সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী বিভাগের ৮ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। মন্দা মোকাবেলায় কৃষি জমির পর্যাপ্ত ব্যবহারেরও নির্দেশ দেন তিনি। সরকার প্রধান জানান, নিজেদের সুরক্ষিত রেখে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হলেই সবকিছু খুলে দেওয়ার বিষয়ে ভাববে সরকার। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। মানুষের নিরাপত্তাটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এই করোনা ভাইরাসের ব্যাপারে যথাযথভাবে পদক্ষেপ নিয়েছি। অস্বাভাবিক একটা অবস্থা, মানে এই ধরনের অবস্থা কিন্তু পৃথিবীতে আমি জানি না আর আমরা দেখিনি। তবে জানা যায় যে 100 বছরে একবার নাকি এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সব কিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে। সেটার জন্য আপনারা চিন্তা করবেন না। সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে। যেহেতু যেসব জায়গায় এখনও এরকম ভাইরাস বেশি দেখা দেয়নি, ধীরে ধীরে আমরা সেই জায়গাগুলি আস্তে আস্তে শিথিল করে দিচ্ছি যাতে মানুষের স্বাভাবিক জীবনযাপনটা করতে পারে। করোনা মহামারীর পরে যে দুর্ভিক্ষের মহামারী সারা বিশ্বব্যাপী দেখা দেবে, সেখান থেকে যেন আমাদের দেশকে আমরা বাঁচাতে পারি। তার জন্য আপনারা পারেন আপনাদের নিজের একটু বাগান করা, একটু গাছ লাগানো বা করা। আস্তে আস্তে আমাদের স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না। সেটা আমরা কখন খুলবো? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি না এই করোনা ভাইরাস তখন অব্যাহত থাকে। কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলবো। আর বেশি সমাগম যেন না হয়। আমাদের যেমন ফসল উঠছে, এরপর ফসল লাগাতে হবে বা কিছু কিছু জীবন যাপন আমাদের আস্তে 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 উন্মুক্ত করতে হবে। সেখানেও সবাই নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করবেন, সেটাই আমরা অনুরোধ করব। এদিকে সাভার ও গাজীপুরের কর্মস্থলে স্বাস্থ্য সুরক্ষা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। কর্তৃপক্ষের নির্দেশনা মেনে ভোর থেকে করোনা ঝুঁকির মধ্যেই কর্মস্থলে যোগ দেন সাভার ও আশুলিয়ার শতাধিক পোশাক কারখানার শ্রমিকরা। তবে চরম অব্যবস্থাপনা সহ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হওয়ার অভিযোগ ওঠে কারখানা মালিকদের বিরুদ্ধে। এ নিয়ে সাভারে একটি পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন শ্রমিকরা। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এরই জেরে 3টি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে গাজীপুরেও চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে কাজে যোগ দেন পোশাক শ্রমিকরা। এ সময় স্বাস্থ্য সুরক্ষার দাবি জানান তারা। আমাদের সামাজিক নিরাপত্তা হলো কি আর আমাদের মানে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। এই ধরনের কাজ আমরা কেমন ভাবে করি? আমরা ডিউটি করব না, আমরা 5 তারিখ পর্যন্ত বন্ধ চাই। আমরা রাস্তাঘাটে যেন যানবাহন চলাচল ঠিক থাকে, কিংবা বিক্ষুব্ধ শ্রমিকরা যেন রাস্তায় কিংবা সংশ্লিষ্ট ফ্যাক্টরিতে কোনো রকম কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে, আমরা বেসিক্যালি এই জিনিসটাই এনশিওর করার চেষ্টা করছি। ওয়ার্কাররা কাজ করতে চায় না, কেউ যদি কাজ না করতে চায় আমরা জোর করে তো কাউরে কাজ করানোর ব্যাপারে আমরা কাউরে এনকারেজ করবো না। আমাদের এইটাই, কাজ না করতে চাইলে বাসায় চলে যাবে। রাজধানী ও এর আশেপাশে সীমিত পরিসরে চলছে পোশাক কারখানাগুলোর কাজ। তবে রাজধানীতে পোশাক শ্রমিকদের
স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা মানা হলেও সাভারে কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এই মুহূর্তে রাজধানীর বনানীতে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং মিরপুরে আছেন সানবির রুপল ও সাভারের জামগড়া এলাকায় আছেন মুজাফফর হোসেন জয়। বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। প্রথমেই যাব সবুজের কাছে। সবুজ, জুবাইর, এখানে একটি পোশাক কারখানা এই গত 1 তারিখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই কারখানার শ্রমিকরা এখানে এসেছেন। তারা আসলে জানেন না এই কারখানা খুলে দেওয়া হবে কিনা, তারা এটা জানতো না। তারা কোনোভাবে জেনেছে এই কারখানা আর চালু করা হবে না। সেই চালু না করা এই খবর পাওয়ার পরে তারা এখানে এসেছে। যদি কারখানা আর চালু করা না হয় তাহলে তাদের যে শ্রম আইন অনুযায়ী তাদের যে প্রাপ্য পাওনা আছে সেই পাওনা বুঝিয়ে দেওয়ার দাবিতে বা সেই বুঝিয়ে পাওয়ার দাবিতে এখানে এসে তারা সমবেত হয়েছেন এবং তারা প্রথমে রাস্তা অবরোধ করার চেষ্টা করেছিলেন। তারপরে তারা নিজেরাই রাস্তা থেকে সরে গিয়ে ফুটপাতে কারখানার সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের যে এই যে মার্চ মাসের বেতন, অর্থাৎ করোনা সংকটের মধ্যেও তাদের কোনো বেতন বকেয়া নেই। তাদের শুধুমাত্র একটাই চাওয়া, কারখানার মালিকের সাথে তারা কথা বলে জানতে চান, সত্যি একদম সুনির্দিষ্টভাবে তারা জানতে চান কারখানা বন্ধ করা হবে কিনা। যদি কারখানা বন্ধ করা হয় তাহলে সেই শ্রম আইন অনুযায়ী তাদের যে পাওনা আছে সেই পাওনাটা কিভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই তারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং মালিক পক্ষের সাথে কথা বলার পরেই তারা এই জায়গা ছাড়বেন, এমনটাই এখানে যারা সমবেত হয়েছেন সেই শ্রমিকরা জানাচ্ছিলেন। তো আমার কাছে এখান থেকে এই ছিল। আমরা এখন চলে যাচ্ছি মিরপুরে, সেখানে আছে সহকর্মী সানবির রুপল। সবুজ, পোশাক কারখানা সীমিত আকারে চলতে শুরু করেছে মিরপুরের এই অঞ্চলটিতে। অনেকগুলো কারখানা আছে যে কারখানাগুলো কিন্তু সীমিত আকারে তাদের কারখানা চালু করেছে। তবে আবার অনেক কারখানা বন্ধ আছে। যেসব কারখানা বন্ধ আছে সেসব কারখানায় আবার নোটিশ টাঙানো আছে যে আগামী 2 তারিখ বা 1 তারিখে খুলবে এরকমভাবে। তবে বেশিরভাগ কারখানা যারা খুলেছেন তাদের সামনে আমি দেখতে পেয়েছি যে তাদের স্যানিটাইজেশন ব্যবস্থা তারা কিন্তু এখানে রেখেছে। পাশাপাশি সরকারি পিপি তৈরি করা বা জরুরি প্রয়োজনে যেসব শিপমেন্ট আছে সেই সব শিপমেন্টের জন্য তারা কারখানা খুলেছেন। এই যে কারখানাটিতে আমরা সাসকো গ্রুপের একটি প্রতিষ্ঠানে আছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অর্ধেক মেশিন কিন্তু বন্ধ রয়েছে, বাকি অর্ধেক দিয়ে তারা চালাচ্ছে। তো আমরা একটু জানতে চাচ্ছি, সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু আছেন আমাদের সঙ্গে, যে আপনারা কিভাবে করে কারখানাটা আসলে পরিচালনা করছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সরকারের অর্ডার যখন আমরা পেয়েছি গত 28 তারিখে, আমরা 1 তারিখে শ্রমিকদের টেলিফোন করে করে এনেছি। যারা ঢাকায় ছিল তাদেরকে আনার পরে আমরা কাজ শুরু করেছি। খুব আস্তে আস্তে তারা এসছে। যারা ঢাকার বাইরে গেছে তাদেরকে আমরা অনুৎসাহিত করেছি যা আপনাদের আসতে হবে না, এবং যে কয়জন ঢাকায় ছিল তাদেরকেই আমরা এখানে এনে বিধিবিধান মোতাবেক স্যানিটাইজ করে, স্প্রে করে, হাতে হ্যান্ড গ্লোভস পরিয়ে, আপনার মাস্ক পরিয়ে তাদেরকে সেইভাবে আমরা কর্মস্থলে যোগদান করার জন্য অনুমতি দিয়েছি। বেতনাদি কি যারা বাড়িতে আছেন বা আসতে পারেননি তাদেরকে আপনারা পরিশোধ করেছেন? যারা বেতনাদি পাওনা ছিল, গত মাসের বেতন অনেকে দিছে, অনেকে দেয় নাই। আর পূর্বের বেতন যারা পাইতো তারা তাদেরকে সমস্ত বেতনাদি পরিশোধ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন শেখ আতিয়ার রহমান দীপু। এই কারখানাটিতে সরকারি পিপি তৈরি করা হচ্ছে। আবার একটি তথ্য জানিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে বিজিএমএ কিন্তু স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি নির্দেশনা দিয়েছেন এবং তার পাশাপাশি একটি কন্ট্রোল রুম খুলেছে। সমস্ত কারখানাগুলো ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ সবগুলো এলাকার কারখানাগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা কন্ট্রোল রুম এবং হটলাইনের ব্যবস্থা করেছে। এবং এই যদি কেউ কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হয় তাহলে সেই সব হটলাইনে যাতে যোগাযোগ করা হয় সেরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমার কাছে মিরপুর অঞ্চলের কারখানা খোলার খবর ছিল এটুকুই। আমরা চলে যাচ্ছি সাভারে আছেন মুজাফফর হোসেন জয়, চলে যাচ্ছি জয়ের কাছে। সহকর্মী তানবীর রুপল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি শিল্পাঞ্চল আশুলিয়া নবীনগর কালিয়াকৈর মহাসড়কের ঠিক পলাশবাড়িতে। আপনি জানেন যে ইতিমধ্যেই আশুলিয়া কয়েকটি কারখানা, অর্থাৎ প্রায় 2 শতাধিক উপরে কারখানা চালু হয়েছে, যেগুলো শান্তিপূর্ণভাবে উৎপাদন কাজ অব্যাহত রেখেছে। সকালে বেলা থেকেই কারখানার শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে আসে এবং তখন থেকেই আমরা লক্ষ্য করেছি যে শ্রমিকরা যে সামাজিক দূরত্ব, অর্থাৎ যে সোশ্যাল ডিস্টেন্স যাকে বলা হয়, সেই মানছিলেন না। আর মানারও কোনো উপায় ছিল না। এত পরিমাণে শ্রমিক মহাসড়কে নেমে এসেছিল যে কারখানার প্রধান ফটকগুলোর সামনে গিয়ে তারা
জড়ো হতে থাকে এবং সেখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করার পরও যখন সোশ্যাল ডিস্টেন্স মানাতে পারছিলেন না, তখন পুলিশ নিরুপায় হয়ে যায়। পুলিশ আমাদেরকে জানায় যে যথাযথ চেষ্টা করেছেন যতটুকু সম্ভব সোশ্যাল ডিস্টেন্সটা মানানোর চেষ্টা করানোর জন্য, কিন্তু কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধেও গার্মেন্টস শ্রমিকদের ব্যাপক অভিযোগ রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে কারখানাতে কর্মপরিবেশ অর্থাৎ কারখানার ভিতরে অভ্যন্তরে যে তাদের যে অপারেটিং এর বসার জায়গা, সেখানে ঠিক 3 ফিট বা 2 ফিটের মতো জায়গা নেই। তারা অনেক তিনি 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 তারা অনেকটাই আপনার বলেছে যে অনেকটাই খুব ঘনভাবে তারা বসে থাকে এবং যার ফলে দেখা যাচ্ছে যে তাদের যে সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হচ্ছে সেই সোশ্যাল ডিস্টেন্স কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ যে করোনা ভাইরাস সংক্রামকের যে বিষয়টি তারা বারবারই বলে আসছে এবং তাদের যে স্যানিটাইজেশন ব্যবস্থা সেই ব্যবস্থাও অপ্রতুল বলে তারা জানিয়েছে। তবে একটি অপ্রীতিকর ঘটনা ইতিমধ্যে আশুলিয়া শিল্পাঞ্চলে ঘটেছে, যেটি হচ্ছে যে পুলিশের সাথে শ্রমিকদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই ছিল আশুলিয়ার পলাশবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জুবাইর ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ আশুলিয়া থেকে। খুলে দেয়া পোশাক কারখানাগুলোতে কতটুকু মেনে চলা হচ্ছে স্বাস্থ্যবিধি তা জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। এর আগে মিরপুর থেকে সানবীর রূপল এবং বনানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। এর আগে গতকাল রাতে বিভিন্ন শিল্প কারখানায় কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। স্বাস্থ্য নির্দেশিকায় কারখানায় যোগদানের আগে 7টি এবং কাজে যোগদানের পরে আরও 7টি পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। নির্দেশিকায় দেখা যায় কারখানায় যোগদানের আগেই সব শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতের পাশাপাশি ন্যূনতম 3 ফিট দূরত্ব বজায় রেখে যানবাহনে বসতে হবে। কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনে শিফটিং ব্যবস্থা চালুর পরামর্শও দেওয়া হয়। কোনো শ্রমিক অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষকে একটি হটলাইন নাম্বার খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বে করোনার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় অন্যতম হাতিয়ার বিমা। তবে বাংলাদেশে এ মহামারীতে কোনো ভূমিকা নেই বিমা খাতের। এমনকি লকডাউনে নিজেদের কার্যক্রমই অস্তিত্ব সংকটে। এমন অবস্থায় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সেবার নিশ্চয়তা নিয়ে এগিয়ে আসতে হবে কোম্পানিগুলোকে, না হলে সময়ের সাথে যুক্ত হওয়া স্বাস্থ্য ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবেলায় বরাবরের মতোই ব্যর্থ হবে বিমা খাত। দেখুন সাজিদ রাজুর রিপোর্ট। ইউরোপ আমেরিকা জুড়ে লাখো মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে, কিন্তু চিকিৎসার খরচ নিয়ে ভাবতে হচ্ছে না কাউকেই। এই দুর্যোগে আক্রান্তদের ব্যয় মেটানোর নিশ্চিত অবলম্বন স্বাস্থ্য বীমা। পিটারসন সেন্টার ও কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন এক বিশ্লেষণে দেখিয়েছে, যুক্তরাষ্ট্রে শুধু করোনা চিকিৎসায় রোগী প্রতি বীমা কোম্পানিগুলোকে গড়ে $20,000 পর্যন্ত খরচ করতে হচ্ছে। যাদের বীমা করা নেই তাদের করোনা চিকিৎসার বিষয়টি পলিসিতে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। জার্মানি সহ ইউরোপের দেশগুলোতে বীমার আওতায় থাকা ব্যক্তিরা নির্বিঘ্নে সেবা পাচ্ছেন যে কোনো হাসপাতালে। জার্মানির ক্ষেত্রে বলতে পারি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পুরোপুরি এই করোনা ক্রাইসিসের সময় চিকিৎসা সেবাটা কভার করছে। সরকারি, বেসরকারি বা প্রাইভেট ক্লিনিক কোথায় ইন্স্যুরেন্স পলিসিগত কোনো ঝামেলা নেই। মানে আপনার একটা ইন্স্যুরেন্স পলিসি থাকলে সেটা সব জায়গায় মোরলেস কভার করে। তবে ব্যতিক্রম বাংলাদেশ। করোনা ছড়িয়ে পড়ার পর একে একে বন্ধ হয় দেশের বেসরকারি হাসপাতালগুলো, সেই সঙ্গে বন্ধ হয় বীমা কোম্পানিগুলোর সেবাও। দুর্দিনে স্বাস্থ্যসেবা পাওয়ার আশায় যারা বীমা করেছিলেন, বেসরকারি হাসপাতালগুলো বন্ধ হওয়ার কারণে তাদের সে আশার গুড়ে বালি। বীমা সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালের সঙ্গে তাদের কোনো কার্যক্রম না থাকায় এই লকডাউনে কেবল জরুরি কিছু সেবা চালু রেখেছেন তারা। আমাদের আসলে কোনো সরকারি হসপিটালের সাথে সেই ধরনের ক্যাশলেস এগ্রিমেন্টটা নাই। আমরা ইমার্জেন্সি কিন্তু সার্ভিসগুলো চালু রেখেছি, যদিও আমাদের অফিস বন্ধ। তবে কি করোনার মতো ঝুঁকিতে কোনো অবদানই রাখতে পারবে না দেশের বীমা খাত? এমন প্রশ্নের উত্তরে অর্থনীতি বিশ্লেষক বলছেন, সময় এসেছে এ খাতকে ঢেলে সাজানোর। স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী একটা প্ল্যান দরকার। বীমা শিল্পের সাথে যারা জড়িত আছে এদের ভিতরে ঝামেলা আছে। এরা বীমা আর ওই কারণ বাজারে তরকারি বিক্রি করে নগদ প্রফিট করা, এর ভিতরে কোনো ডিফারেন্স বোঝে না। শুধু সরকারি প্রচেষ্টায় করোনার মতো মহামারী ঠেকানো যাবে না জানিয়ে তারা বলছেন, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের সময় এসেছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে চলমান সংকটে কারা পাবেন রেশন কার্ড তা নির্ধারণে রাজধানীর কোনো কোনো এলাকায় ভোটার তালিকাকেই ভিত্তি ধরা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে বিপাকে পড়েছেন শহরে কর্মরত স্বল্প আয়ের মানুষ। কোথাও কোথাও টাকা নেয়ারও অভিযোগ উঠেছে। এদিকে দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রণালয়ই বলছে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ভোটারের পরিচয় কোনোভাবেই বিবেচ্য নয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী করোনায় লকডাউনের কারণে এপ্রিল থেকে প্রতি সপ্তাহে 1% মানুষ ক্রয় ক্ষমতা হারাচ্ছেন। আগামী জুনের মধ্যে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 30% পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে দেশের প্রায় 5 কোটি মানুষকে 3 লাখ মেট্রিক টন চাল ও 3,000 কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। 50 লাখ পরিবারকে সরাসরি খাদ্যপণ্য বিতরণ ও 50 লাখকে রেশন কার্ড দেওয়ার ডাটাবেস তৈরির কাজ শুরু হয়েছে। তবে এই সুযোগে কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ত্রাণ দেওয়ার কথা বলে প্রত্যেকের মানুষের থেকে 100 টাকা করে চাঁদা উঠাইছে বদলু মেম্বার। টাকা দেয় না আর মালও দেয় না। আমি চাইতে গেছি মতন আমার ধাক্কা দিছে আরো। সাহায্য দিব, চাল চুল দিব, স্লিপ দিব, এর লাগে আমরা 100 টাকা করে দিছি, ভোটার আইডেন্টি ফটোকপি দিছি, কোনো স্লিপ আমরা পাই নাই। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে দেওয়া হবে 333টি করে রেশন কার্ড, যা শুধু ওই এলাকার ভোটাররাই পাবেন। যারা যারা এই জায়গার ভোটার নাম লিখে নিছে, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিছে, যা আপনারা সাহায্য পাবেন সরকারের থেকে। যারা ভোটার না, তাদের আইডি কার্ড এই এলাকার না, তাদেরকে পাবে না। এখানে তাই কিন্তু আমরা আটকা পড়ছি, মানে আমরা তো কিছুই পাই না সরকারের। আমার এলাকায় যারা ভোটার তাদের লিস্টে আমি করতেছি। এটা অনেকে বলে যে আইডি কার্ড নাই, আমরা কি করব, আমরা তো এলাকার ভোটার না, আমরা কোথায় খাবো। এটা নিয়ে একটু ইয়ের মধ্যে আছি। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য দুই মন্ত্রী বলছেন করোনা মোকাবিলায় ত্রাণ দেওয়ায় কোনো বিভেদ মেনে নেওয়া হবে না। তার এলাকার ভোটার এবং চিঠির কপি দেখাতে বলেন, আমার এলাকায় বাড়ি বাট তাদের ওখানে ভোটার নাই, তাই বলে কি তারা পাবে না? এটা যদি কেউ না দিয়ে থাকে তো এটা অমানবিক। এটা হলো এলাকার কমিশনার যারা তালিকা করতেছে, এটা তাদের অপরাধ। খাদ্য সহায়তা দেওয়ার জন্য এই সংকট মুহূর্তে তালিকা করার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। যার পেটে খাদ্য থাকবে না, খাদ্য অভাবে যে কষ্ট হবে তাকে তালিকাভুক্ত করতে হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা সময়ের সাথে সাথে নিশ্চয়ই এই সমন্বয়হীনতা কেটে যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সস্তায় টিসিবির পণ্য কিনতে চট্টগ্রামেও নিম্নবিত্তের কাতারে এখন মধ্যবিত্তরা। করোনা সংকটের কারণে মধ্যবিত্তরা এসব পণ্য কিনতে ভিড় করায় বাড়ছে চাহিদা, কিন্তু সরবরাহ না বাড়ায় পণ্য না পাওয়ার অভিযোগ সর্বস্তরের মানুষের। তবে টিসিবির কর্মকর্তার দাবি, চাহিদা বাড়ায় 15টির পরিবর্তে 35টি পয়েন্টে খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। কম দামে টিসিবির পণ্য কিনতে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইন নিম্নবিত্তের। মহামারীর সংকটে এ কাতারে যুক্ত হয়েছে মধ্যবিত্তরাও, তাই প্রতিদিন বাড়ছে পণ্যের চাহিদা। কিন্তু সরবরাহ না বাড়ায় ঘন্টার পর ঘন্টা নিজেদের একটু আড়াল করে লাইনে দাঁড়িয়েও খাদ্য সামগ্রী না পাওয়ায় হতাশ তারা। 3 দিন ঘুরে গেলাম, অনেক লাইন দেখে দেখে চলে গেছি, নিতে পারি নাই, আজকে আসছি। 9টা থেকে এখন 6টা বাজে, একটা বাজারে এখনো পাইতেছি না। এখন মধ্যবিত্ত মানুষ আমরা যাবো করে। আমার সামনে 50 জনের মতো আছে, তো আমাদের যেগুলো চাহিদা সেগুলো পাবো কিনা জানি না, তবুও কষ্ট করে লাইনে দাঁড়ালাম। প্রতিটি পয়েন্টে তেল, ডাল, চিনি সহ 350 জন পণ্য পাওয়ার কথা, কিন্তু ভোক্তাদের অভিযোগ 150 থেকে 200 মানুষ পাচ্ছে পণ্য। এ অবস্থায় দুর্যোগের এ সময় বিতরণের পয়েন্ট এবং পণ্যের পরিমাণ আরও বাড়ানোর দাবি ক্যাবের। খাদ্য নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের চাহিদা কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে। মানুষের যা আগে স্টক ছিল সেগুলো কিন্তু এখন শেষ হয়ে গেছে, সেই কারণে এখন পণ্য বাড়ানোটাই মূল দায়িত্ব। তাহলে হয়তো দেখা যাবে যারা মানে এই নিম্ন আয়ের মানুষ অথবা মধ্যবিত্ত, তারা ওখান থেকে টিসিবি থেকে সহজে পণ্যটা ক্রয় করতে পারবে। পণ্যের জন্য হাহাকার হলেও নগরীর অভিজাত এলাকা চাঁদগাঁও আবাসিকে মেসার সবুর নামে একজন ডিলার ট্রাক ভর্তি পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকলেও ক্রেতার ভিড় নেই। বৃষ্টি উপেক্ষা করে নিম্নবিত্তের সাথে লাইনে দাঁড়ানো এসব মধ্যবিত্তের শেষ ভরসা টিসিবির কম দামের এসব পণ্য, কারণ তারা না পারছেন পথে নামতে, না পারছেন হাত পাততে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রমের সবশেষ তথ্য জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শফিক, জোবাইর, এখানে হাজার হাজার মানুষ কিন্তু সকাল ভোর থেকে এখানে বসে আছে, কিন্তু টিসিবির যে গাড়ি সেটি মাত্র 1 মিনিট আগে কিন্তু এখানে এসেছে। আপনাকে যেটি বলতে পারি, এই টিসিবির কম দামের বা সস্তা দামের এই পণ্য কিনতে কিন্তু চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু যে নিম্ন মানুষ, যে মানুষ নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু
এখানে এসেছে শুধু কম দামের পণ্য কেনার জন্য। পাশাপাশি আমরা দেখেছি গতকালেও কিন্তু এখানে একটি গাড়ি আসার পর কিন্তু মানুষের দেখতে পাচ্ছেন আমরা একেবারে মানুষ হুম দিয়ে তারা সামনে গিয়ে দাঁড়িয়ে আছে শুধু কম দামে পণ্য কেনার জন্য। এবং শুধু এর লাইনে শুধু মধ্যবিত্ত না, পাশাপাশি নিম্নবিত্ত না, মধ্যবিত্তরাও কিন্তু এই লাইনে যুক্ত হয়েছেন। তাদের একটি দাবি, তারা সকাল ভোর থেকে এখানে লাইনে দাঁড়ায় কিন্তু অর্ধেকেরও বেশি মানুষ তারা পণ্য পায় না বলে তারা দাবি করেছেন। যদিও টিসিবি কর্তৃপক্ষ দাবি করছেন আগে যেখানে 15টি গাড়ি প্রতিটি স্পটে থাকতো, সেক্ষেত্রে এই করোনা মহামারীর কারণে মধ্যবিত্তের কথা বিবেচনা করে তারই 35টি স্পট বাড়িয়েছে এবং 35টি স্পটে প্রতিদিন চাল, চিনি, ডাল, ছোলা, খেজুর সহ বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে। কিন্তু এখানকার যে মানুষেরা দাঁড়িয়ে আছে, কালকে আমি অনেকজনের সাথে কথা বলেছেন, তারা বলছেন, একজন আমাকে বলেছেন তিনি 4 দিন সেও কিন্তু সে পণ্য পায়নি বলে তিনি অভিযোগ করেছেন। তো তার মতো সবাই এখানে অভিযোগ করেছেন তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, সকাল থেকে ভোরে লাইনে দাঁড়িয়ে অর্ধেক মানুষ এখানে পায় না বলে তারা অভিযোগ করেছেন এবং তারা টিসিবির কাছে দাবি জানিয়েছেন পণ্যের পরিমাণ আরও কীভাবে বাড়া যায়। তবে টিসিবি বলছে প্রতিটি ট্রাকে 1500 লিটার তেল, 1000 কেজি ছোলা এবং 200 কেজি ডাল সহ বিভিন্ন পণ্য দেওয়া হয়, অর্থাৎ যতক্ষণ আছে ততক্ষণ দেয় তারা। তবে এখানকার মানুষরা বারবার অনুরোধ করেছেন তারা যেন বিভিন্ন জায়গায় যে পণ্যগুলি বিক্রি হচ্ছে সেখানে যেন পণ্যের পরিমাণ বাড়ানো হয়। কারণ মানুষ এখানে যে মানুষের যে নিম্নবিত্তের পাশাপাশি যে মধ্যবিত্ত মানুষরা এখানে জড়ো হয়েছেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে তাদের কোনো জায়গায় যাওয়ার কোনো ভরসা নাই, সেই জন্য কিন্তু তারা একেবারে নিরুপায় হয়ে কিন্তু এখানে নিম্নবিত্তের সাথে যে মধ্যবিত্তরা সেখানে লাইনে দাঁড়িয়ে আছেন শুধু সস্তা দামে পণ্য কেনার জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য টিসিবির চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। এদিকে বাজারের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে করেন ক্রেতাদের ভিড় রাজধানীতেও। তবে কিছু জায়গায় কম দামের মিশরীয় পেঁয়াজ বাধ্যতামূলক গছিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। চালের দাম বেড়ে যাওয়ায় টিসিবির ট্রাকে চাল বিক্রিরও দাবি জানান অনেকে। করোনার কারণে রাজধানীর অনেক এলাকায় লকডাউন, দুপুরের পর থেকে বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট। তাই কম দামে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুর কিনতে সকাল থেকে লাইনে দাঁড়ান স্বল্প আয়ের মানুষ। প্রেস ক্লাব এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে প্রয়োজন না থাকলেও মিশরীয় পেঁয়াজ কিনতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন ডিলার। পেঁয়াজটা নির্ধারণ করে দিচ্ছে, মানে বাধ্যতামূলক করে দিচ্ছে নেওয়ার জন্য, কিন্তু আমার তো পেঁয়াজ প্রয়োজন না। 2 কেজি ডাল প্রয়োজন, কিন্তু তারা 2 কেজি ডাল দিচ্ছে না। না 1 কেজি পেঁয়াজ কেউ নেয় না, এরকম বাধ্যতামূলক 300 কেজি পেঁয়াজ ওটা শেষ হবে। এদিকে বরাদ্দ কম থাকায় খেজুর না নিয়ে ফিরতে হচ্ছে অধিকাংশ মানুষকে। বাজারে 250 টাকার কমে কোনো খেজুর না মেলায় খেজুরের চাহিদা বেশি থাকলেও ট্রাক প্রতি বরাদ্দ মাত্র 100 কেজি। খেজুরের সাপ্লাই কম, আনে তো কম মনে হয়, দেখা গেছে সবাই তো পায় না। এখন আমার ছোলা, ডাল আর তেলের দরকার, আর অন্য কিছু দরকার না, তাহলে সব বাধ্যতামূলক করলে হবে না। এদিকে বাজারে সব ধরনের চালের দাম বেড়ে যাওয়ায় টিসিবি ট্রাকে বা ওএমএস কর্মসূচির মাধ্যমে চাল বিক্রির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। পাড়ার মোড়ে একবার শুনছি যে 10 টাকা কেজি চাল দেয়, সেখানে গেছি তা হুরুস তুরুস মারামারি লাগাতে চাল দেওয়া বন্ধ করে দিচ্ছে। এখন ওই জনগণের হাতে, নেতা কর্মীদের হাতে না দিয়া আর্মিদের হাতে দিয়ে চাল আমরা পাবো, আমরা গরিব মানুষ। বর্তমানে যে বাজারে যে অবস্থা, সে অবস্থায় আমাদের চাল কিনে খাওয়ার মতো না। চালটা দিলে ভালো হয়, যেহেতু বাজারে বাড়তি দাম। 20 মে পর্যন্ত পণ্য বিক্রির কথা থাকলেও চাহিদা বিবেচনায় প্রয়োজনে ঈদের পরেও খোলা বাজারে পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে পানি নামতে শুরু করেছে। এই অবস্থায় হাওরের ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের দেখার হাওরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম। ধন্যবাদ জুবায়ের। আমি এখন আছি সুনামগঞ্জ জেলার দেখার হাওরে। এই হাওরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে আধুনিক প্রযুক্তি আছে, সেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধান কাটা হচ্ছে এবং এই যে মেশিনটা আছে কম্বাইন্ড হারভেস্ট মেশিন, এই মেশিন দিয়ে ধান কাটা এবং মাড়াই একসাথে হয়ে যাচ্ছে। এবার সরকারের পক্ষ থেকে 45টা এই ধরনের মেশিন এই সুনামগঞ্জের জন্য দেওয়া হয়েছে, পাশাপাশি 27টি রিপার মেশিন দেওয়া হয়েছে। সবকিছু মিলে প্রায় 1.5 শতাধিক মেশিন সুনামগঞ্জের বিভিন্ন হাওর এবং বিভিন্ন
মাঠে এই কাজ করছে। এর দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে কি, যদি আকস্মিক বন্যা আসে, এই বন্যার হাত থেকে রক্ষা করার জন্য খুব দ্রুততম সময়ের মধ্যে এই মেশিন দিয়ে ধান কাটা সম্ভব হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, একজন কৃষকের প্রায় অর্ধেক অর্থ সাশ্রয় হয়। দুই দিক দিয়ে একজন কৃষকের লাভবান হচ্ছে এবং সরকারের এই যে একটা উদ্যোগ এবং সরকারে বলা যায় একটা প্রণোদনা দিয়েছে কৃষকদের জন্য, এতে করে সব কৃষকেরা উপকৃত হয়েছে, সব কৃষকেরা বেশ খুশি হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে এই পুরো জমিটা দেখা যায়, পুরো জমিটা ধান কাটতে বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। অনেক দ্রুত সময়ের মধ্যে ব্যয় হচ্ছে এবং 1 বিঘা জমি কাটতে এই মেশিনকে খরচ দিতে হয় একজন কৃষককে 1,500 টাকা এবং পাশাপাশি 1 বিঘা জমি কাটতে প্রয়োজন পড়ে 4 জন শ্রমিক। পাশাপাশি শ্রমিকরা ধান তুলে মাড়াই করার জন্য লাগে আরেক ধরনের শ্রমিক। সব কিছু মিলে দাগে দাগে যে খরচটা হতো তাদের কৃষকের, সেই খরচটা একই সাথে হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্ধেক দামে নেমে এসেছে, অর্ধেক খরচে নেমে এসেছে। এবং সব ক্ষেত্রে যদি এই মেশিনটা কাজে লাগানো যায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে যে বন্যার আশঙ্কা করা হয় সব সময় এবং বন্যার একটি আতঙ্কে থাকে সুনামগঞ্জবাসী, সেই আতঙ্ক থেকে মুক্তি করা সম্ভব, মুক্তি দেওয়া সম্ভব এই সুনামগঞ্জবাসীকে। এবং আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেছে, এই যে মেশিনগুলো যত হাওরের ভিতরে নেওয়ার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করছে এবং এতে করে খুব দ্রুত সময়ের মধ্যে এই ধানগুলো তোলা হবে। এবং কৃষি বিভাগের উপপরিচালক বলেছে প্রায় 60% জমির ধান ইতিমধ্যে কাটা হয়েছে। এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে ধান কাটার সর্বশেষ খবর। হাওরের ধান সংগ্রহের সবশেষ খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। এদিকে চলমান করোনা সংকটের কারণে প্রায় 1 মাস ধরে বন্ধ ভারতের পেট্রাপোল বন্দর। আটকা পড়েছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য সহ পণ্য বোঝাই প্রায় 5,000 ট্রাক। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আমদানিকারকরা। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও আশ্বাসেই আটকে আছে সব। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ গত 26 মার্চ থেকে বেনাপোল বন্দরের সাথে সব ধরনের পণ্যের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয়। এ সময় বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিল প্রায় 5,000 পণ্য বোঝাই ট্রাক। এসব পণ্যের বেশিরভাগ শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য। পণ্যগুলো দ্রুত খালাস করা না গেলে গুণগত মান নষ্ট হতে পারে। এ অবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা। 1-2 দিনের জন্য যদি ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে আলাপ করে আমাদের এই ফ্যাক্টরির কাঁচা মাল যেগুলো আছে, ওষুধ শিল্পর যে কাঁচা মালগুলো আছে, এগুলো যদি দেশে ঢোকানো যায়, ভারতীয় পাশ থেকে আমাদের এই গাড়িগুলা বেনাপোল বন্দরে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক ড্যামারেজের হাত থেকে ক্ষতিগ্রস্ত কম হবে। অধিকাংশ আমদানিকারক ব্যাংক থেকে লোন নিয়ে এগুলো ইনপুট করছে, এগুলো বর্ডারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আটকে থাকা পণ্যের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে বারবার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান বেনাপোল বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা। খুবই আশাবাদী যে অচিরেই কাজ শুরু হতে যাবে। এখানে ভয়কে জয় করেই তো কাজ হবে। ওদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল যে গাড়িগুলা ঢোকার সাথে সাথে খালি করে গাড়িগুলা পাঠিয়ে দেব, কিন্তু তারা সেই গাড়িগুলাই আমাদেরকে দেয়নি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে, যা থেকে সরকারের রাজস্ব আসে প্রায় 5,000 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 5,780 জন। রোববার পর্যন্ত মারা গেছেন অন্তত 98 জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 3,862 জন। এ পর্যন্ত দেশটিতে 63 বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে শঙ্কা আর নানা অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে কিছু কিছু জায়গায় প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন ব্যবসায়ীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়া জুড়ে কোভিড-19 সংক্রমণ ও মৃতের সংখ্যা গত কয়েকদিনে কিছুটা বাড়লেও আবার কমতে শুরু করেছে। চলমান লকডাউন 12ই মে পর্যন্ত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। চলমান এই লকডাউনে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় প্রবাসীদের সহযোগিতায় কুয়ালালামপুরের কিছু কিছু জায়গায় এগিয়ে এসেছেন এসব ব্যবসায়ীরা। সকল প্রবাসীর পাশে কন্টিনিউয়াস আমাদের খাদ্য বিতরণ, ত্রাণ বিতরণ করতেছি। 2000 প্যাকেট আজকে পাঠানোর ব্যবস্থা করছি, যার মধ্যে থাকবে চাল, চা,
তেল, চিনি এবং নুডলস। মালয়েশিয়া সরকারের স্বাস্থ্যনীতি পালন করার মাধ্যমে মৃত্যুর হার কমেছে এবং যারা আক্রান্ত হয়েছে তার চেয়েও বেশি তারা সুস্থ হয়ে ফিরেছে। কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে প্রবাসীদের মধ্যে এ পর্যন্ত প্রায় 20,000 প্যাকেট নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার বিতরণ করা হয়েছে। এই দুর্যোগে মানবিক দিক বিবেচনা করে অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ীদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রবাসীদের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যাংক ঋণের সুদ মওকুফের বিষয়ে বিবেচনা করবে সরকার, ভিডিও কনফারেন্সে জানালেন প্রধানমন্ত্রী। মন্দা মোকাবেলায় কৃষি জমির পর্যাপ্ত ব্যবহারের নির্দেশ। সাভার গাজীপুরের পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা না মেনেই চলছে কার্যক্রম। রাজধানীর বনানীতে ভেতরে ঢোকার অপেক্ষায় রাস্তায় কর্মীরা। টিসিবির পণ্য কিনতে চট্টগ্রামে ভিড় করছেন মধ্যবিত্তরাও। চাহিদা অনুযায়ী পণ্য না পাওয়ার অভিযোগ। ঢাকায় টিসিবির মাধ্যমে চাল বিক্রির দাবি ক্রেতাদের। করোনার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ভূমিকা পালনে ব্যর্থ দেশের বিমা খাত। নিজেদের কার্যক্রমই অস্তিত্ব সংকটে। সেবার নিশ্চয়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। এবং ভারতের পেট্রাপোল বন্দরে আটকা শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য সহ প্রায় 5,000 ট্রাক। বিপর্যয়ের মুখে আমদানিকারকরা। আশ্বাসী সার। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।